তাহলে প্রথম অধ্যায়ে আমরা কি দেখবো, যে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। কোন কোন বহির্জাত প্রক্রিয়া? এখানে আমরা পড়বো নদী, হিমবাহ, আর হলো বায়ু। এই তিনটা বহির্জাত যে প্রক্রিয়া আছে, তাহলে এই তিনটা বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে, এদের দ্বারা কোন কোন ভূমিরূপ গুলো তৈরি হয়। তোমরা মোটামুটি ভূমিরূপ কাকে বলে, ঠিক আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এগুলো সম্পর্কে আমার মনে হয় অবগত আছো। এগুলো জানো না? ক্লাস 9 এর একটা চ্যাপ্টার ছিল, 4 নম্বর চ্যাপ্টার, ভূগঠনিক শক্তি এবং পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ। মনে পড়ে? হ্যাঁ না, ক্লাস 9 ছিল তোমাদের, 9 এর 4 নম্বর অধ্যায় দেখবে মালভূমি, পাহাড়, পর্বত, সমভূমি, একটা চ্যাপ্টার ছিল না? ঠিক আছে, সেই চ্যাপ্টারে আমি কথা বলতেছি। খুলেই রাখি, অসুবিধা করে জ্যাকেট। তো সেইখানে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের যে ভূমিরূপ গুলো, সেগুলো আমরা দেখবো। তাহলে বিভিন্ন ধরনের ভূমিরূপ কি? এবার আমরা যদি আমাদের ভূপৃষ্ঠটাকে, পৃথিবীটাকে দেখি, ঠিক আছে, তাহলে পৃথিবী সব জায়গায় সমান আছে কি? না, কোন জায়গায় নিচু, কোন জায়গায় উঁচু, ঠিক আছে। যেমন এখানে ছবিটা দেখতে পাইতেছো, এখানে এটা পাহাড়, এটা পর্বত, ঠিক আছে, পাহাড় বা পর্বত, এটা একটা কোনটা পাহাড়, এখানে একটা জলভাগ, ঠিক আছে, এখানে নদী প্রবাহিত হচ্ছে। এবার নদীটা দেখো সমান না, এবার নদীটা এখানে আঁকা বাঁকা, ঠিক আছে, এখানে নদীর মাঝখানে এই যে দ্বীপের মতো, ঠিক আছে, এটা মাঝখানে গিয়েছে, এটা জলভাগ, চারিদিকে কি আছে, চারিদিকে আমাদের স্থলভাগ দিয়ে ঘেরা, ঠিক আছে। এটা পাহাড়, এটাও দেখো একটা উচ্চভূমি, কিন্তু এর উপরে এটা শেপটা দেখো একদম আলাদা, ঠিক আছে, এর শেপটা দেখো একদম আলাদা। তাহলে এই যে ভূমির উপরে আমাদের এই যে বিভিন্ন ধরনের গঠন, বা আমরা এটাকে বৈচিত্র্যতা বলি, এই বৈচিত্র্যতাকে আমরা বলি ভূমিরূপ, ঠিক আছে। এবং এই নদী, বায়ু, হিমবাহ দ্বারা কোন কোন ভূমিরূপ গুলো গঠিত হয়, এটা আমরা কি দেখবো, আমাদের এই চ্যাপ্টারে আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবার প্রথমে আমাদের পড়তে হবে এখানে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এবং বহির্জাত প্রক্রিয়ার শ্রেণীবিভাগগুলোকে আমরা দেখব, ঠিক আছে। তো বহির্জাত প্রক্রিয়া কি? কিছু কিছু ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়াগুলো আমাদের কি হয়, আমাদের পৃথিবীর উপরিপৃষ্ঠের দিকে কাজ করে, ঠিক আছে। আমি যদি আমাদের এটা মনে করো পৃথিবীর উপরিপৃষ্ঠ, এটা আমাদের পৃথিবীর উপরিপৃষ্ঠ, ঠিক আছে। আমার মনে করো এটা আমাদের পৃথিবী গোলাকার, আমি যদি গোলাকার পৃথিবীর একটা অংশ কেটে নেই উপর থেকে, এইরকম ভাবে স্লাইসের মতো করে, বা যে আমাদের কি তরমুজের একটা খোসা, একটা অংশ দিয়ে আমি কাটি, তাহলে এরকম একটা অংশ পাবো, ঠিক আছে। তাহলে কিছু 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 ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া আছে, যেগুলো কি হয়, এটা পৃথিবীর উপরিপৃষ্ঠ, এই জায়গাটা, এইখানে আমরা কি করি, বসবাস করি, ঠিক আছে। আর এটা কিন্তু কি, এটা হচ্ছে পৃথিবীর নিচের দিকের অংশ, হলো। তাহলে যে সমস্ত প্রক্রিয়াগুলো পৃথিবীর এই উপরিপৃষ্ঠের দিকে ক্রিয়াশীল বা কাজ করে, বা উপরের অংশের ভূমিরূপ পরিবর্তন ঘটাতে সাহায্য করে, তাদের আমরা বলি বহির্জাত প্রক্রিয়া। বোঝা গেল? ঠিক আছে। তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, আমরা কি বলবো, তাহলে যে সমস্ত ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া পৃথিবীর উপরিপৃষ্ঠের দিকে কি করে, কাজ করে, তাদের আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। সিম্পলি কি, বহির্জাত প্রক্রিয়া মানে হচ্ছে পৃথিবীর উপরিপৃষ্ঠের দিকে কাজকারী প্রক্রিয়া। বোঝা গেল কথাটা আমার? ঠিক আছে, কোনো সমস্যা আছে থাকলে জিজ্ঞাসা করতে পারো। এবার এই যে বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়া অ্যাকচুয়ালি কি করে, এরা ক্ষয় এবং সঞ্চয় দুটো কাজ করে, ক্ষয় করবে অথবা কি করবে, সঞ্চয় করবে, ঠিক আছে। ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠের উপরিপৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন ঘটায়। মনে কোনোটা উঁচু নিচু ঢেউ খেলানো জায়গা রয়েছে, মানে এমন একটা জায়গা আছে এরকম উঁচু নিচু ঢেউ খেলানো, ঠিক আছে। তাহলে এই জায়গার মধ্যে ক্ষয় হবে, এখানে কি হবে, সঞ্চয় হবে, এখানে ক্ষয় হবে, এই জায়গার মধ্যে কি হবে, সঞ্চয় হবে। তাহলে এরকম করতে করতে একটা সময় কি হবে, একটা সময় এই ভূমিটা প্রায় সমতলে পরিণত হবে। কথাটা বুঝলে? একটা সময় ভূমিটা প্রায় কি হবে, সমতলে পরিণত হবে, ঠিক আছে। এই ক্ষয় আর সঞ্চয়ের কারণে, মানে বহির্জাত প্রক্রিয়ার ক্ষয় এবং সঞ্চয়ের কারণে ভূমির সমতল হওয়ার ঘটনাটাকে আমরা বলি পর্যায়ন।
আমরা কি বলবো, এটাকে পর্যায়ন বলবো, ঠিক আছে, বা পর্যায় বা পর্যায়ন কথা বলবো আমরা, ঠিক আছে, পর্যায়ন প্রক্রিয়া বলবো এটাকে। বুঝা গেল? এবার এই পর্যায়ন প্রক্রিয়ার যে শব্দটি পর্যায়, পর্যায়, ঠিক আছে, বা পর্যায়নকে ইংরেজিতে বলি আমরা গ্রেডেশন, ঠিক আছে। তাহলে এই গ্রেডেশন বা এই পর্যায়ন কথাটা আসছে একটা শব্দ থেকে, এটা শব্দকে বলা হয় পর্যায়, ইংরেজিতে বলে গ্রেড। এই যে পর্যায় বা এটাকে আমরা বলি গ্রেড, ঠিক আছে। তাহলে এই পর্যায় শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? একজন বিজ্ঞানী ব্যবহার করেন, তার নাম হচ্ছে জি.কে. গিলবার্ট, ঠিক আছে, হলো। তাহলে 1876 সালে জি.কে. গিলবার্ট বলে একজন কি ছিলেন, একজন ভূগোলবিদ ছিলেন বা ভূতত্ত্ববিদ ছিলেন। তিনি সর্বপ্রথম কি করেন, তিনি সর্বপ্রথম আমাদের এই পর্যায় কথাটিকে ব্যবহার করেন, পর্যায়ন নয় কিন্তু, পর্যায়। এবার যদি বলি পর্যায়ন শব্দটিকে ব্যবহার করেন, তখন আবার নামটা চেঞ্জ হবে, দুজন বিজ্ঞানীর নাম হবে, একজনের নাম হচ্ছে চেম্বারলিন আর একজনের নাম হচ্ছে সলিসবেরি, ঠিক আছে। তাহলে চেম্বারলিন ও সলিসবেরি দুজনে কি করেন, পর্যায়ন শব্দটিকে ব্যবহার করেন। কথাটা বুঝলে আমার? তাহলে পর্যায় শব্দটি ব্যবহার করেন কে? জি.কে. গিলবার্ট। আর পর্যায়ন শব্দটিকে ব্যবহার করতেছেন চেম্বারলিন ও সলিসবেরি। বুঝা গেল কথা আমার? আচ্ছা, চলো এবার আমরা যদি বহির্জাত প্রক্রিয়াটাকে দেখি, তাহলে বহির্জাত প্রক্রিয়া প্রধানত আমাদের দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। ওই যে বললাম যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, ক্ষয় আর কি হয়, সঞ্চয় হয়, ঠিক আছে। তাহলে ক্ষয় আর সঞ্চয়ের মধ্যে ভূমিরূপের পরিবর্তন করে। তাহলে এই জন্য বহির্জাত প্রক্রিয়া দুই প্রকার, একটাকে বলে অবরোহণ, আরটাকে বলে আরোহণ। অবরোহণ আর আরোহণ। তাহলে বহির্জাত প্রক্রিয়া কয় প্রকার? দুই প্রকার, অবরোহণ আর হলো আরোহণ, ঠিক আছে। তাহলে অবরোহণ কাকে বলে? তাহলে অবরোহণ মানে হচ্ছে অবমানের নিচের দিকে যাওয়া, ঠিক আছে। তাহলে যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু স্থান কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয় বা অবনমিত হয়, তাকে বলা হয় অবরোহণ। তার মানে নর্মাল অর্থে আমি কি বলতে পারি, অবরোহণ মানে এটা মানে আমার কি, ক্ষয় কার্য, এটা মানে আমার কি, ক্ষয় কার্য। বোঝা গেল? ঠিক আছে। আর আরোহণ মানে কি? তাহলে আরোহণ মানে হচ্ছে যে ভূগাঠনিক প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, আমাদের ভূপৃষ্ঠের কোনো একটি নিচু জায়গা ধীরে ধীরে সঞ্চিত হয়ে উত্থিত হয় বা উঁচু হয়, তাকে আমরা কি বলি, আরোহণ, ঠিক আছে। তাহলে আরোহণ বেসিক অর্থে আমার কি বোঝায়, এটা বোঝায় আমাদের, এটা অর্থে বোঝায় আমাদের সঞ্চয়। তাহলে আমাদের বহির্জাত প্রক্রিয়া অবরোহণ আর আরোহণ আমরা দুটোকে ভাগ করতে পারি। অবরোহণকে আমরা বলি ক্ষয় কার্য, আর আমরা আরোহণকে বলতে পারি সঞ্চয় কার্য। অবরোহণের দ্বারা ভূপৃষ্ঠের কোনো স্থান কি হয়, নিচু হতে পারে বা অবনমিত হতে পারে, আর আরোহণ প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের কোনো স্থান কি হবে, উঁচু হবে। বোঝা গেল কথা আমার? বুঝলে? এবার অবরোহণ প্রক্রিয়াকে যদি দেখি, তাহলে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আবহ বিকার, একটাকে বলি ক্ষয়ীভবন, আর একটাকে বলি পুঞ্জ ক্ষয় বা পুঞ্জিত ক্ষয়, ঠিক আছে। এই শব্দগুলো কিন্তু তোমরা অলরেডি শোনার কথা ক্লাস 9-এ। আবহ বিকার একটা চ্যাপ্টারই ছিল আমাদের, ক্লাস 9-এর 5 নম্বর চ্যাপ্টার ছিল আবহ বিকার নামেই, তাই না? তাহলে আবহ বিকার কাকে যে বলে, আমরা জানি যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ যখন কি হবে, চূর্ণ বিচূর্ণ হবে বা বিয়োজিত হবে, সেই ঘটনাটাকে আমরা কি বলি, আবহ বিকার। আবহাওয়ার বিভিন্ন উপাদান, বায়ুর চাপ, বায়ুর তাপ, উষ্ণতা, আর্দ্রতা, তাই না, বায়ুমণ্ডলীয় বিভিন্ন গ্যাস, এগুলোর দ্বারা যখন শিলা কি হয়, চূর্ণ বিচূর্ণ হয় বা বিয়োজিত হয়, সেই ঘটনাটাকে আমরা কি বলি, আবহ বিকার। বোঝা গেল? ঠিক আছে। এবার আবহ বিকারের ক্ষেত্রে কি হতো, যে শিলাটা আবহ বিকার গ্রস্ত হয়, সেই শিলাটা কি হয়, সেই শিলাটার সেই আবহ বিকার জাত পদার্থগুলো সেইখানেই পড়ে থাকে স্তূপ আকারে, সেখানে পরিবর্তন, সেই জায়গাটা অপসরণ হয় না, সেই জায়গার মধ্যে পড়ে থাকে। মনে করো এইখানে একটা শিলা ছিল, এখানে একটা শিলা আমাদের, তাহলে এই শিলাটা আবহ বিকার হয়েছে, তাহলে আবহ বিকার হলে এই শিলাটা ছোট ছোট টুকরো বিয়োজিত হবে। তাহলে এটা কি হবে, এই শিলাটা যদি ভাঙে, ঠিক আছে, যদি আবহ বিকার হয়, তাহলে শিলার এই বিয়োজিত অংশটা বা চূর্ণ বিচ্ছিন্ন অংশগুলো কি হবে, এইখানে স্তূপ আকারে জমা হয়, যার কারণে আবহ বিকার আকার হয়েছিল। আবহ বিকারকে আমরা কি বলি, স্থিতিশীল প্রক্রিয়া। আবহ বিকারকে আমরা কি বলি, স্থিতিশীল প্রক্রিয়া। কেন স্থিতিশীল প্রক্রিয়া, কারণ আবহ বিকার জাত পদার্থগুলোর কি হয় না, অপসরণ হয় না, সেই যেখানে আবহ বিকার হয় সেই জায়গার মধ্যে পদার্থগুলো কি থাকে, স্তূপ আকারে জমা হয়। বোঝা গেল?
এবার যখন কোনো একটা শিলার মধ্যে আবহবিকার হবে, ঠিক আছে, একটা শিলা ভেঙে গেল, এবার এর উপর দিয়ে নদী, বায়ু, হিমবাহ এগুলো যদি প্রবাহিত হয়, তাহলে কি হবে, তাহলে সেই ক্ষয় হয়ে যাওয়া পদার্থগুলো সহজেই সেই জায়গা থেকে অন্য জায়গায় কি হবে, অপসরিত হবে বা স্থান পরিবর্তন করবে। কথাটা বুঝলে? মানে এখানে তো এটা তো বড় একটা পাথর মনে করে ছিল, একটা শিলা ছিল বড়, এবার শিলাটা ছোট ছোট অংশে ভেঙে গেছে। বড় খন্ড থাকলে তো কোনো সমস্যা ছিল না, ছোট ছোট অংশে যখন ভেঙে গেছে তখন সমস্যাটা কি হয়েছে বলতো, এবার এ তো আগের মতো আর শক্তি দেখাতে পারছে না, ঠিক আছে, তখন কি হবে, এটা ধীরে ধীরে এখান থেকে কি হবে, অল্প অল্প অংশ করে এখান থেকে অপসরিত হবে, মানে এখান থেকে স্থান পরিবর্তন করবে, ঠিক আছে। এবার এখান থেকে যদি এই অংশটা মনে করো এই যায় জিনিসটা বা শিলা স্তূপটা ধীরে ধীরে যদি আমাদের কি হয়, কমতে থাকে, এটা অপসারিত হচ্ছে, এখান থেকে সরে সরে যাইতেছে, ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে, এইটা এখান থেকে সরতেছে আর এদিকে কোথাও গিয়ে কোথাও চলে যাইতেছে, এখান থেকে ধীরে 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 এখান থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ঘটনাটাকে বলি আমরা ক্ষয়ীভবন। যে আবহবিকারজাত পদার্থ সমূহ যখন কি স্থান পরিবর্তন করে তখন আমরা কি বলি, ক্ষয়ীভবন। বোঝা গেল? তার মানে আবহবিকার প্লাস অপসরণ, আবহবিকারজাত পদার্থগুলোর স্থান পরিবর্তন হবে, অপসরণ হবে, তখন আমরা সেটাকে কি বলবো, ক্ষয়ীভবন, ঠিক আছে। এবার সে পুঞ্জীয় ক্ষয় বা পুঞ্জিত ক্ষয়টা কি, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? এবার আবহবিকারজাত পদার্থগুলো এটা সমতলের মধ্যে ছিল, এবার এমন যদি হয়, এমন একটা জায়গা যেখানে এরকম একটা ভূমির ঢাল আছে, ঠিক আছে, ঢালযুক্ত ভূমি, এখানে যদি আবহবিকার হয়, এখানে যদি আবহবিকার হয়, শিলা চূর্ণ বিচূর্ণ হয়, তাহলে এই ঢাল বয়ে উপর থেকে নিচের দিকে কি হবে, পদার্থগুলো গড়িয়ে আসবে না পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে। আমি যদি ঢালের উপরে কোনো জিনিস রাখি, ওর উপর থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি টান দিবে, তার টান দিলে একটা সময় ধীরে ধীরে জিনিসটা কি হবে, নিচের দিকে গড়িয়ে আসবে, ঠিক আছে। এই ঘটনাটাকে আমরা কি বলি, এই ঘটনাটাকে বলি আমরা আমাদের পুঞ্জ ক্ষয় বা পুঞ্জিত ক্ষয়। যে আবহবিকারজাত পদার্থ সমূহ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে যদি কি হয়, ভূমির ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে গড়িয়ে আসে, তখন তাকে আমরা কি বলবো, আমরা বলবো আমাদের পুঞ্জ ক্ষয় বা পুঞ্জিত ক্ষয়। জিনিসগুলো বোঝা গেল? তাহলে বহির্জাত প্রক্রিয়া দুটো ভাগ, অবরোহণ আর আরোহণ। অবরোহণ মানে বেসিক্যালি ক্ষয়, আর আরোহণ মানে সঞ্চয়কে বোঝায়। অবরোহণের তিনটা ভাগ, আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জীভবন। আবহবিকার আবহাওয়ার উপাদানের দ্বারা শিলার চূর্ণ বিচূর্ণ হওয়াকে আবহবিকার বলি। আবহবিকারজাত পদার্থগুলো যদি অপসরিত হয় তাকে আমরা ক্ষয়ীভবন বলি। আর আবহবিকারজাত পদার্থগুলো কি হয়, মাধ্যাকর্ষণ শক্তির টানে যদি উপর থেকে নিচের দিকে নামে, তখন তাকে আমরা কি বলি, পুঞ্জ ক্ষয়। বোঝা গেল? এবার এখানে আমরা যে বহির্জাত প্রক্রিয়াটা বুঝলাম, এখানে কিন্তু বহির্জাত প্রক্রিয়া আমার কিন্তু বৈশিষ্ট্যগুলোকে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে বহির্জাত প্রক্রিয়া যে বলছিলাম ভূপৃষ্ঠের বাইরের দিকে কাজ করে, তাহলে বহির্জাত প্রক্রিয়া কি হয়, কোথায় কাজ করে, ভূপৃষ্ঠের একেবারে মাত্র উপরে কাজ করবে, ঠিক আছে। এখানে যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতে হবে সেটা কি, এই যে বহির্জাত প্রক্রিয়াগুলো যে আছে আমাদের, এদের যে শক্তির মূল উৎস, এরা শক্তি কোথা থেকে পায়, এদের শক্তির মূল উৎসকে সূর্য। সকল প্রকার বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎসটাকে সূর্য, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে আরোহণ অবরোহণ প্রক্রিয়াগুলোকে ডেসক্রাইব করা হয়েছে। আচ্ছা, এবার আমরা এখানে নতুন একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে আমাদের কি, নগ্নিভবন। কি বুঝবো, নগ্নিভবন, ঠিক আছে। এবার নগ্নিভবনটা কি, এবার নগ্নিভবনটা মানে হচ্ছে, আমরা আবহবিকার বুঝছি, আমরা ক্ষয়ীভবন বুঝছি, দুটো জিনিস বুঝে গেছি। আমরা দেখছিলাম যে কোনো একটা পদার্থের মধ্যে এখানে একটা শিলা ছিল, শিলাটায় যদি আবহবিকার হয় তাহলে শিলাটা এখান থেকে স্থান পরিবর্তন হবে না, তাই না। এখানে আবহবিকার যত পদার্থগুলো এখানে স্তূপ আকারে পড়ে থাকবে, ঠিক আছে। এবার এই শিলাটা এখানে থাকার কারণে নিচের দিকে মনে করো একটা শিলা ছিল, তাহলে এই শিলাটা তো আর আবহবিকার এখানে হয়নি, উপরেরটাতে হয়ে গেছে। উপরের শিলাটা নিচের শিলাটাকে আবহবিকার হতে কি করছে, বাধা প্রদান করছে, প্রোটেক্ট করে রাখছে, ঠিক আছে। এবার যেমন আমি যদি মনে করো আমি জামা গায়ে দিয়ে আছি, তাহলে আমি যদি বাইক চালানোর সময় দুর্ঘটনাগ্রস্ত হই, যদি পড়ে যাই, তাহলে সবার প্রথম কি হবে, আমার জামাটা আমাকে প্রোটেক্ট করবে, তারপরে তো ভিতরে জামাটা ছিঁড়লে তবেই আমি ভিতরে গায়ে আঘাত লাগবে, ছিঁড়ে যাবে ভিতরে গা আমার কাটা যাবে,
ঠিক আছে, এইরকম। তাহলে এখানে মনে করো নিচের শিলাটাকে উপরের শিলাটা কি হচ্ছে, প্রোটেক্ট করে রেখে আছে। এবার শিলাটাতে আবহবিকার হইলো, আবহবিকার হওয়ার পরে শিলাটার মধ্যে কি হবে, ক্ষয়ীভবন হবে। তাহলে ক্ষয়ীভবন হলে আমরা জানি কি, যে এই পদার্থগুলো সবগুলো কি হবে, এখান থেকে অপসারিত হবে। এই পদার্থগুলো এখান থেকে কি হবে, এখান থেকে সবগুলা অপসারিত হবে, এখান থেকে সরে যাবে, এখানে পদার্থগুলো থাকবে না। ঠিক আছে, এবার যখন এখানে পদার্থগুলো নেই, উপরে পদার্থগুলো যখন চলে গেছে, তার মানে কি, এই যে নিচের যে শিলাটি, এই শিলাটি এখন তো সূর্যের আলোর সামনে চলে আসছে, বহির্জাত প্রক্রিয়ার সামনে চলে আসছে, আসছে কি আসেনি, আসছে। এবার তাহলে কি হতে পারে, তাহলে এখানে আবার আবহবিকার হওয়ার সম্ভাবনা আছে কি নেই, আছে। ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকেই বলি আমরা নগ্নিভবন। নগ্নিভবন কাকে বলে, যে ক্ষয়ীভবনের ফলে, ক্ষয়ীভবনের ফলে, ঠিক আছে, মূল শিলা স্তরের অপসারণের ফলে নিচের শিলা স্তরটির কি হয়, পুনরায় আবহবিকার সম্পন্ন হয়। এই ঘটনাটাকে বলি আমরা নগ্নিভবন। এই ঘটনাটাকে আমরা কি বলবো, নগ্নিভবন। বোঝা গেল নগ্নিভবন কাকে বলে। তাহলে আমরা এর আগে কি বুঝলাম বলতো, আমরা আগে বুঝলাম বহির্জাত শক্তি কাকে বলে, বহির্জাত শক্তির বিভিন্ন শ্রেণী বিভাগগুলো আমরা দেখলাম। আমাদের পরবর্তীকালে কি হবে, এবার আমাদের পড়তে হবে নদী, বায়ু আর হিমবাহ। এই যে তিনটা বহির্জাত শক্তি আছে, এদের দ্বারা কোন কোন ভূমিরূপগুলো তৈরি হয়, এদের ক্ষয়ের ফলে কোন কোন ভূমিরূপগুলো হয়, এদের সঞ্চয়ের ফলে কোন কোন ভূমিরূপগুলো হয়, সেটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে সবার প্রথম যেটা আমরা জিনিস দেখবো সেটা কি, সেটা হচ্ছে নদীর, সবার প্রথম নদীটাকে পড়বো। ঠিক আছে, তো নদীর বিভিন্ন কার্যের দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন ভূমিরূপগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের আলোচনা করতে হবে। হলো, এবার আমরা আসি নদীতে। নদী একটা অন্যতম গুরুত্বপূর্ণ কি বহির্জাগতিক শক্তি। বহির্জাগতিক শক্তিগুলো যে আছে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে, নদী। ঠিক আছে, পৃথিবীর প্রায় সর্বত্র আমরা কি দেখতে পারি, নদীর ক্ষয়, সঞ্চয় বা বহন কার্য আমরা পর্যবেক্ষণ করতে পারি। অর্থাৎ নদীর কার্য পৃথিবীর বেশিরভাগ অংশের মধ্যে দেখা যায়। ঠিক আছে, পৃথিবীর প্রায় 70% স্থানে আমরা নদীর কার্য কি করতে পারি, আমরা লক্ষ্য করতে পারি। কথাটা বুঝলি? ঠিক আছে, এবার নদী কাকে বলে, ঠিক আছে, নদী কাকে বলে, তুই বলতো নদী দেখছিস কাকে বলে, কি জিনিস নদী, আমি তোকে যদি বলি নদী কাকে বলে, বা ছোট ছোট কি, ছোট ছোট জলধারা, কেন বড় জলধারা হতে পারে না, তোর বাড়িতে নদীও পারে, তাই না, তোকে তো নদী পার হয়ে যাওয়া লাগে। নদী কি, তোর মতে নদী কি, নদীর তোর বৈশিষ্ট্য বল, স্যার নদী এরকম দেখতে, বল, দেখ মুখ বন্ধ করে আছে, বল। ও একটা কথা তো বললোই যে নদী একটা জলধারা, একটা কথা বলুন, জলধারা, রাইট, নদী একটা জলধারা, কারণ নদীতে জল কি হয়, ক্রমাগত প্রবাহিত হয়, প্রবাহমান জলকে আমরা জলধারা বলি। ঠিক আছে, আচ্ছা, এবার নদীকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে নদী একটা নির্দিষ্ট নিচু জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, নদী সব জায়গা দিয়ে প্রবাহিত হয়। নদীর একটা নির্দিষ্ট কি আছে, নির্দিষ্ট পথ আছে, যে পথ ধরে নদীটা প্রবাহিত হবে। কথাটা বুঝলি? ঠিক আছে, আর নদীর জল সবসময় কি হয়, উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকেই যেতে থাকে। কথাটা বুঝলি? গিয়ে অন্য কোনো নদীতে গিয়ে পড়তে পারে, অথবা কোনো সাগরে পড়তে পারে, অথবা কোনো মহাসাগরে পড়তে পারে। তাহলে এগুলো তো নদীর বৈশিষ্ট্য। তাহলে এগুলো থেকে আমরা নদী সম্পর্কে একটা জিনিস জানতে পারি কি, যে নদী একটা হচ্ছে স্বাভাবিক জলধারা। নদীটা কি, নদী একটা হচ্ছে স্বাভাবিক জলধারা। স্বাভাবিক মানে কেন, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়। ঠিক আছে, তাহলে নদী আমাদের কি হচ্ছে, তাহলে নদী হচ্ছে আমাদের একটা স্বাভাবিক জলধারা, যা কোনো উচ্চভূমি, উচ্চভূমি মানে কোনো পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, কোনো মালভূমি অঞ্চল হতে পারে। ঠিক আছে, কোনো উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, এবার কি হয়, এবার একটি ভূমির ঢাল বরাবর, যেদিকে ভূমির ঢাল যে উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হবে, তাহলে ভূমির ঢাল বরাবর উচ্চ স্থান হয়ে কি হবে, ধীরে ধীরে কি হবে, নিচু স্থানের দিকে প্রবাহিত হয়ে অন্য কোনো নদী বা অন্য কোনো জলাশয় বা কোনো সাগর বা কোনো মহাসাগরে গিয়ে যখন পতিত হয়, তখন তাকে আমরা কি বলি, আমরা বলি নদী। নদী কাকে বলে আমরা কি বলবো, যে স্বাভাবিক জলধারা কোনো একটি উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে, ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে, ঠিক আছে,
কোনো সাগর, মহাসাগর বা অন্য কোনো নদীতে গিয়ে মিলিত হয় তাকে আমরা কি বলবো? নদী বলবো। কথাটা বুঝলি আমার? নদী কাকে বলে? বোঝা গেছে? ঠিক আছে। এবার নদীর জল আসে, জলগুলো পায় কোথায়? তো নদীর জল পায় কি থাকে? বরফ গলা জলে অথবা বৃষ্টির জলে। কোনো সময় নদী যদি কোনো প্রস্রবণ থেকে বেরিয়ে আসে তাহলে প্রস্রবণের জল, ঠিক আছে, হলো হ্রদ থেকে বেরিয়েছে হ্রদের জল, যেখান থেকে নদী বেরোবে সেই উৎস স্থানের জলটা থেকে কি হয়? নদীগুলো প্রবাহিত হয়। আর উৎস স্থানটাকে, যেখান থেকে নদী কি হয়, নদী, যে নদী এখান থেকে উৎপত্তি লাভ করতেছে এই জায়গাটা থেকে, ঠিক আছে, তাহলে নদীর এই জায়গাটাকে আমরা কি বলবো? নদীর এটাকে বলবো উৎস। যেখান থেকে নদী উৎপত্তি লাভ করে সেখানকে, সেই জায়গাটাকে আমরা কি বলবো? নদীর উৎস। এই জায়গাটা থেকে নদীটা উৎপত্তি লাভ করেছে, এটা নদীটা শুরু। যেখান থেকে নদী উৎপত্তি লাভ করে বা যেখান থেকে নদী কি তৈরি হয় সেই জায়গাটাকে আমরা কি বলি? নদীর উৎস বলি। বোঝা গেল? ঠিক আছে। আর উৎস স্থলের মধ্যে নদী জল কোথা থেকে পেতে পারে? নদীর কাছে বৃষ্টির জল হতে পারে, বরফ গলা জল হতে পারে, বা হিমবাহের জল হতে পারে, বা প্রস্রবণের জল হতে পারে। বোঝা গেল? তারপরে কি? তারপরে এই উৎসর পরে, ঠিক আছে, নদীটা আমাদের যেখানে এসে মিলিত হয়, যে স্থানে এসে নদীটা কি হবে? আমাদের মিলিত হবে, এই যে জায়গাটা, এখানে এসে এটা কোনো সাগর বা মহাসাগর, এখানে এসে নদীটা শেষ হয়েছে, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? ওটাকে বলবো মোহনা। এই জায়গাটাকে আমরা কি বলবো? এটাকে বলবো নদীর মোহনা। তাহলে এই জায়গাটাকে যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা কি বলবো? নদীর মোহনা। এখানে এসে নদীটা শেষ হয়ে গেছে, তাহলে উৎস কোনটা? যেখান থেকে নদীটা উৎপত্তি লাভ করে তাকে আমরা নদীর উৎস বলি। সেটা সাধারণত কোনো উঁচু পাহাড়, পর্বত, মালভূমি বা কোনো হ্রদ হতে পারে। সেই উৎস থেকে নদী হিমবাহ গলা জল অথবা কি হচ্ছে বৃষ্টির জল অথবা প্রস্রবণের জল নিয়ে আসতে পারে, আর নদীটা এসে অন্য কোনো সাগর মহাসাগরে মিলিত হতে পারে, তাকে আমরা কি বলবো? নদীর মোহনা বলবো। ঠিক আছে। তাহলে নদীর কি হলো? নদীর তাহলে আমরা কি বললাম? উৎস বুঝলাম, মোহনা বুঝলাম, দুটো জিনিস বুঝলাম নদীর। এবার আমরা কি দেখবো? আমরা যদি নদীকে ভালো করে দেখি তাহলে নদী তো এমনটা না যে আজকে নদী যেদিকে যাচ্ছে কালকে নদী পরিবর্তন করে আরেক দিকে যাচ্ছে, এমনটা কি হয়? না। তাহলে নদী কি করে? নদীর পাশের যে উঁচু জায়গা আছে সেই জায়গার মাঝখানে একটি নিচু জায়গার মধ্য দিয়ে, দুই দিকে, এদিকে উঁচু জায়গা আছে এদিকে উঁচু জায়গা আছে, মাঝখানটা নিচু জায়গা থাকে, তার মধ্য দিয়ে নদীর জলগুলো সারা বছর ধরে প্রবাহিত হয়। ঠিক আছে। এখানে যদি আমরা দেখি তাহলে এই যে নদীটা আমাদের আসতেছে, এই যে নদীটা আমাদের এখানে আসতেছে, তাহলে নদীটা এই যে নিচু জায়গাটার মধ্য দিয়ে প্রবাহিত হবে, এই জায়গাটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। উঁচু জায়গায় কিন্তু পাশে নদীর পার বলি এটাকে, এটা নদীর পার, এটা নদীর পার। নদীটা এই খাতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, নিচু জায়গাটার মধ্য দিয়ে নদীটা কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। বোঝা গেল কথাটা আমার? তো নদী কি করে? দুই দিকের উঁচু জায়গার নিচের মধ্যবর্তী একটি নিম্ন স্থান দিয়ে কি নদীর জল সারা বছর প্রবাহিত হয়। এই নিচু জায়গাটাকে আমরা কি বলি? আমরা বলি নদীর উপত্যকা বা নদী খাত। কথাটা বুঝলে? তাহলে কাকে বলে? যদি আমরা বলি নদী উপত্যকা কাকে বলে, আমরা কি বলবো? যে নদী দুদিকের উচ্চভূমির, ঠিক আছে, উচ্চভূমির তুলনায় নিচু একটা নিম্ন স্থান দিয়ে বা নিচু জায়গা দিয়ে বা অবনমিত স্থান দিয়ে জল প্রবাহিত হয়, তাকে আমরা কি বলি? নদীর উপত্যকা বা নদী খাত। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার একটা নদীর, ঠিক আছে, তাহলে একটা নদী, এটা যদি আমরা দেখি, এটা একটা প্রধান নদী, এই যে এটা, এই নদীটার সঙ্গে এখানে একটা নদী এসে মিলিত হয়েছে, তাহলে এটা প্রধান নদী, আর এগুলো সবগুলো কি হবে? শাখা নদী। এটা এই নদীটা এই নদীটার সঙ্গে মিলিত হয়েছে, এটাকে আমরা কি বলি? শাখা নদী। আর এখানে এসে দেখো নদীটা এদিকে একটা ভাগে গেছে, এদিকে একটা ভাগে গেছে, তাহলে একটি প্রধান নদী থাকে, প্রধান নদীর অনেকগুলো কি থাকে? উপনদী থাকে আর শাখা নদী থাকে। ঠিক আছে। এবার এই নদীর, ঠিক আছে, প্রধান নদীর এই উপনদী আর শাখা নদীগুলো যে অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে, এটাকে যদি আমি এখানে ছবি আঁকি, এটা ধরো একটা প্রধান নদী, তাহলে এখানে একটা উপনদী এসে মিলিত হইলো, এখানে একটা উপনদী এসে মিলিত হইলো, এই উপনদীর সঙ্গে এখানে একটা উপনদী, এখানে একটা উপনদী হয়েছে, আর নদীটা এখানে দেখলো একটা শাখায় বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে। তাহলে এই প্রধান নদী তার উপনদী আর শাখা নদীগুলো যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে সেটাকে আমরা কি বলবো? এই সম্পূর্ণ জায়গাটাকে বলবো আমরা নদীর অববাহিকা। বোঝা গেল? তাহলে একটি প্রধান নদী তার উপনদী ও শাখা নদীগুলো যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো নদী অববাহিকা। বোঝা গেল কি বললাম? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি বুঝলাম? তাহলে আমরা নদী কাকে বলে বুঝলাম, নদীর উৎস কাকে বলে বুঝলাম, নদীর মোহনা কাকে বলে বুঝলাম, আমরা নদী খাত বা নদী উপত্যকা বুঝলাম, নদী অববাহিকা বুঝলাম।
ঠিক আছে। এবার আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা কি হলো নদীর ধারণ অববাহিকা। নদীর এই যে উৎস স্থানগুলো আছে না, যেখান থেকে নদীর উৎপত্তি লাভ করে, এটা এখানে, এটা এখানে, এখান থেকে নদীগুলো সৃষ্টি হয়েছে না, তাহলে নদীর এই উৎস অঞ্চলগুলোকে আমরা কি বলি, নদীর ধারণ অববাহিকা। তাহলে এটা হচ্ছে আমাদের নদী, সম্পূর্ণ জায়গাটা নদী অববাহিকা ছিল, শুধু এই যে এই যে রেখাটার উপরে জায়গাগুলোকে আমরা কি বলতেছি, এই জায়গাগুলোকে আমরা বলতেছি নদীর ধারণ অববাহিকা। বুঝে গেল? নদী অববাহিকা, নদী ধারণ অববাহিকা আমরা বুঝে গেলাম। এরপরে আমাদের পড়তে হবে কি, এরপরে আমাদের পড়তে হবে জল বিভাজিকা। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, জল বিভাজিকা। এবার জল বিভাজিকাটা কি একটু বুঝে নিই। এর আগে আমরা কি বুঝলাম, নদী অববাহিকা কাকে বলে, যে একটি প্রধান নদী, তার উপনদী এবং শাখা নদীগুলো মিলে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলি আমরা নদী অববাহিকা। ঠিক আছে, এতটুকু আমরা বুঝে গেছি। আচ্ছা, এবার আমি তোমাকে যদি বলি গঙ্গা নদী, তাহলে শুধু গঙ্গা নদীকেই বোঝায়। ঠিক আছে, এবার গঙ্গা নদী অববাহিকাকে যদি আমি বলি, তাহলে গঙ্গা নদী, তার উপনদী, শাখা নদী সবগুলোকেই বলছে একবারে। ঠিক আছে, তাহলে একটি নদী, তার উপনদী, শাখা নদীগুলোকে আমরা একত্রে কি বলি, আমরা বলি নদী ব্যবস্থা। তাকে আমরা কি বলবো, নদী ব্যবস্থা বা নদী গোষ্ঠী। এবার আমি যদি তোমাকে বলি গঙ্গা নদী গোষ্ঠী, তার মানে জানবে গঙ্গা নদী, তার উপনদী, শাখা নদী সবগুলোকেই বোঝা হচ্ছে। ঠিক আছে, এবার অনেক সময় দেখা যায় যে একটি জায়গার মধ্যে দুটো নদী, একটা নদী একদিকে প্রবাহিত হচ্ছে, একটা নদী তার উল্টো দিকে বা ডিফারেন্ট দিকে প্রবাহিত হচ্ছে, একটা অপর দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এখানে তুমি যদি দেখো তাহলে দেখবে যে এইখানে এদিকে একটা নদী গোষ্ঠী প্রবাহিত হচ্ছে, এইখানে যদি দেখো তাহলে এদিকে একটা নদী গোষ্ঠী প্রবাহিত হচ্ছে, এটা প্রধান নদী, এটা হচ্ছে তার উপনদীগুলো, এখানে একটা আলাদা নদী, অনেকগুলো নদী প্রবাহিত হচ্ছে। এদিকে যদি দেখো তাহলে এদিকে দেখবে এদিকেও কিছু আলাদা নদী প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, কথাটা বুঝলে? আর এদের মাঝখানে একটা কি হচ্ছে, পাহাড় বা একটা উচ্চভূমি অবস্থান করছে, এটা পাহাড়ের মতো একটা ভূমি। কথাটা বুঝলে আমার? তাহলে এবার কি হচ্ছে, যে এই মাঝখানের যে উঁচু স্থানটা, এই স্থানটার কারণে কিছু নদী এটার এইদিকে প্রবাহিত হওয়ার হতে বাধ্য হচ্ছে, কিছু নদী এটা এইদিকে প্রবাহিত হতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, আমি যদি তোমাদের আর একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি, তাহলে এইটা মনে করো একটা পাহাড়, এটা একটা পাহাড়, পাহাড়ের মতো হলো না এরকম। তাহলে পাহাড়ের যদি আমি এইখানে জল ঢালি, কিছু জল এই দিকে যাবে, কিছু জল এই দিকে যাবে, আর যদি এখানে পাহাড়টা না থাকতো তাহলে জলগুলো একই দিকে প্রবাহিত হইতো, তাই না? তাহলে এই মাঝখানে এই পাহাড়টা থাকার কারণে কি হয়েছে, কিছু জল এইদিকে প্রবাহিত হচ্ছে, কিছু জল এইদিকে প্রবাহিত হচ্ছে। তার মানে এই পাহাড়টা কি করতেছে, জলটাকে ভাগ করে দিচ্ছে। পাহাড়টা কি করতেছে, আমাদের জলকে ভাগ করে দিচ্ছে, যার কারণে এইটার নাম আমরা কি দিয়েছি, জল বিভাজিকা, মানে যে জলকে ভাগ করে। তাহলে জল বিভাজিকা কাকে বলে, আমরা কি বলবো, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে কি করে, পৃথক করে বা আলাদা করে। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, জল বিভাজিকা। ঠিক আছে, যদি জল বিভাজিকার আমরা যদি উদাহরণ নেই, তাহলে মধ্য এশিয়ার উচ্চভূমি, মানে আমাদের হিমালয় পর্বত, কুয়েননুল পর্বত, ঠিক আছে, তিয়েনচিয়ান, সুলেমান, এবং অনেকগুলো পর্বত আছে, পামির গ্রন্থি থেকে অনেকগুলো পর্বত বেরিয়ে গেছে। এই পর্বত গ্রন্থি থেকে যে সমস্ত পর্বতগুলো বেরিয়েছে, এখানে বলা হয় মধ্য এশিয়ার উচ্চভূমি। আর এই মধ্য এশিয়ার উচ্চভূমি হচ্ছে পৃথিবীর, ঠিক আছে, সবচেয়ে বৃহত্তম জল বিভাজিকা। আর ভারতের মধ্যে আমরা যদি দেখি, উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মাঝখানে জল বিভাজিকা রূপে কাজ করে কি, বিন্ধ্য পর্বত। বোঝা গেল? এবার আমাদের যে নদী আছে, তাহলে আমরা কি বললাম, নদীটা নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রবাহিত, তাকে আমরা কি বলছিলাম, নির্দিষ্ট খাত বা নিচু স্থানের মধ্যে প্রবাহিত, তাকে আমরা কি বলি, নদী কি বলছিলাম, নদীর কি বলছিলাম, যে নদী যে নিচু জায়গার মধ্যে প্রবাহিত হয়, উৎসটা যেখান থেকে নদীর উৎপত্তি লাভ করলো, মোহনা যেখানে নদী শেষ হয়, খাতটাই কি হচ্ছে, নদী উপত্যকা বা নদী খাত, তাই না? হইলো? তাহলে এবার নদী খাত যেটা আছে আমাদের, এটা নদী খাত আমাদের, এটা হলো নদী খাত। এবার মনে করো এই নদীটার উৎস এইখানে, আর এটা হলো নদীটার মোহনা। কথাটা বুঝলে?
তাহলে এই যে এখানে যদি আমি ধরি এটা উৎস আর এটা মোহনা, তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীটা এই পথে প্রবাহিত হয়েছে। তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে পথে প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো? তাকে বলি নদীর গতিপথ। ঠিক আছে, তাহলে একটি নদী উৎস থেকে মোহনা পর্যন্ত যে পথে প্রবাহিত হয় তাকে আমরা কি বলি? নদীর গতিপথ। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এবার নদীর যদি গতিপথটাকে আমি দেখি, তাহলে আমরা নদীর গতিপথটাকে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। তাহলে আমি কি বলবো নদীর গতিপথ কাকে বলে? যে উৎস থেকে মোহনা পর্যন্ত, এইটা যদি উৎস ধরি আর এটা যদি মোহনা ধরি, তাহলে এই পর্যন্ত নদী যে পথে প্রবাহিত হবে সেটা হবে নদীর গতিপথ। তাহলে এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে নদীর কিছুটা পথ এই কি বলে পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এখানে প্রবাহিত হচ্ছে। তাহলে এই পর্যন্ত কিছুটা অংশ আছে যেখানে পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী, আর পাহাড়ে ভূমির ঢাল বেশি থাকে, নদী জুড়ে প্রবাহিত হয়। তাহলে এই অঞ্চলটাকে আমরা বলি নদীর উচ্চগতি। এটাকে আমি কি বলবো? নদীর উচ্চগতি। ঠিক আছে, তারপর এই থেকে যদি আমি এই পর্যন্ত নদীটাকে দেখি, তাহলে এটা মনে করো নদীটা সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেখানে ভূমির ঢালটা মাঝারি ধরনের, এটাকে বলি আমরা নদীর মধ্যগতি। ঠিক আছে, এবার এই অংশ থেকে যদি আমি নদীর এই জায়গা পর্যন্ত মোহনা পর্যন্ত দেখি, তাহলে এই জায়গাটাকে বলি নদীর নিম্নগতি। এটাকে আমি কি বলবো? নিম্নগতি। তার নদীর গতিপথ কয়টা হলো? 3টা, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। তাহলে উচ্চগতি পার্বত্য অঞ্চলে ছিল, সেই জন্য এর আরেকটা নাম আছে পার্বত্য গতি। মধ্যগতিটা সমভূমি অঞ্চলে ছিল, তার জন্য এর আরেকটা নাম হচ্ছে সমভূমি প্রবাহ বা সমভূমির গতি। ঠিক আছে, নিম্নভূমিটা এটাকে বলে বদ্বীপ প্রবাহ। তাহলে উচ্চগতি পার্বত্য প্রবাহ, পাহাড়ের মধ্যে যখন প্রবাহিত হয় উচ্চগতি বলি। ঠিক আছে, তারপরে মধ্যগতি যখন নদী সমভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়, আর নিম্নগতি যখন নদী বদ্বীপের উপর দিয়ে প্রবাহিত হয়। 3টা গতি বোঝা গেল? আলাদা আলাদা 3টা গতি বুঝলে? আচ্ছা, হ্যাঁ, এবার এই উচ্চগতিকে আমরা আরেক নামেও চিনি। উচ্চগতিকে নদীর কি বলে? নদীর বলা হয় যৌবন কাল, যৌবন পর্যায়ে বলে। ঠিক আছে, যৌবন কালে মানুষ যেমন দুরন্ত হয়, সেরকম এই পর্যায়ে নদীর গতিবেগ কি হয়? বেশি হয়। বোঝা গেল? মধ্যগতিকে বলে নদীর পরিণত কাল, আর নিম্ন গতিকে বলে নদীর বার্ধক্যকাল। ঠিক আছে, তাহলে উচ্চ গতিতে যেহেতু যৌবন কাল, নদীর প্রধান কাজ হয় ক্ষয় করা, নদী এখানে ক্ষয় করবে। মধ্য গতিতে নদী কি করবে? নদী এই ক্ষয়জাত পদার্থগুলোকে ধীরে 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 বহন করা শুরু করবে। আর নিম্ন গতিতে নদী কি করবে? এই বাহিত পদার্থগুলোকে জমা করা শুরু করবে। তাহলে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা, মধ্য গতিতে হচ্ছে বহন করা, নিম্ন গতিতে সঞ্চয় করা। ঠিক আছে, তাহলে নদীর গতিপথ কয় প্রকার? 3 প্রকার, উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। উচ্চগতিকে কি কি নামে চিনি? পার্বত্য প্রবাহ আর যৌবন প্রবাহ। উচ্চগতি হচ্ছে পার্বত্য প্রবাহ আর যৌবন প্রবাহ। নিম্নগতির কি নামে পরিচিত? বদ্বীপ প্রবাহ আর হচ্ছে বার্ধক্য পর্যায়। ঠিক আছে, আর মধ্যগতি কি নামে পরিচিত? সমভূমি প্রবাহ আর হচ্ছে কি? আর হচ্ছে পরিণত পর্যায়। বোঝা গেল? এবার এই যে আমি বললাম যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এইটা আবার আমরা সব নদীতে দেখতে পারি না। আমি যদি বলি এটা সব নদীতেই পাওয়া যায় এমনটা নয়, কিছু কিছু নদীতে আমরা এটা পাবো, সব নদীতেই আমরা এই জিনিসটাকে পাবো না। ঠিক আছে, যে এবার যে নদীগুলোতে আমরা কি পাই? এই জিনিসটাকে পাই, আচ্ছা, এবার কি আমরা দেখলাম নদীর গতিপথে 3 প্রকার গতি আছে। সব নদীতেই কিন্তু নদীর এই 3 প্রকার গতি পাওয়া যায় না। কিছু নদীতে পাওয়া যায়, কিছু নদীতে পাওয়া যায় না। যে সমস্ত নদীগুলোতে নদীর এই 3 প্রকার গতি আমরা পাই, সেই সমস্ত নদীগুলোকে আমরা বলি আদর্শ নদী। কি বলবো? আদর্শ নদী। উদাহরণ হচ্ছে গঙ্গা। গঙ্গার মধ্যে আমরা 3 প্রকার গতিপথকেই দেখতে পারবো। ঠিক আছে, আমরা যদি দেখি যে গঙ্গা নদীটাকে যদি আমরা দেখি, তাহলে গঙ্গার উৎপত্তি কোথায়? গাঙ্গেত্রী হিমবাহ। এখানে গঙ্গার উৎপত্তি।
এবার দেখো তাহলে গঙ্গা এখান থেকে উৎপত্তি লাভ করছে, ঠিক আছে? তাহলে এখান থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা এই পর্যন্ত, এই জায়গাটা পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়, তার মানে এটা গঙ্গার কি, এটা গঙ্গার হচ্ছে উচ্চগতি, ঠিক আছে? এইখান থেকে যদি আমি দেখি এই পর্যন্ত গঙ্গা, ঠিক আছে, এই পর্যন্ত গঙ্গা কি হচ্ছে, গঙ্গা সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, এটাকে বলি গঙ্গার কি, মধ্যগতি। মধ্যগতি বা সমভূমি প্রবাহ বা পরিণত পর্যায়। এখান থেকে মোহনা পর্যন্ত মানে এই দিকে তুমি আসো আর এই দিকেই যাও, এই সম্পূর্ণ জায়গাটাকে বলি গঙ্গার কি, নিম্ন প্রবাহ, ঠিক আছে? তার মানে গঙ্গার তিনটা প্রবাহকে আমরা আলাদা আলাদা ভাবে দেখি, ঠিক আছে? এই যে উৎস থেকে এইখান থেকে আমার কোথা পর্যন্ত, তাহলে উৎস থেকে আমার এই পর্যন্ত, এটা কোন জায়গাটা, এটা হচ্ছে আমাদের হরিদ্বার বলে একটা জায়গা আছে, নাম শুনছো? শোনো নাই হরিদ্বারের? তাহলে এই উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার বলবো পার্বত্য গতি বা উচ্চ গতি, ঠিক আছে? এবার এই হরিদ্বার থেকে শুরু করে, ঠিক আছে, তাহলে এইখানে একটা পাহাড় আছে, একেবারে রাজমহল পাহাড়, এই জায়গাটায় এই পর্যন্ত হচ্ছে গঙ্গার কি, গঙ্গার হচ্ছে আমার মধ্যগতি। আর এই রাজমহল পাহাড় থেকে একদম বদ্বীপ, একদম মোহনা পর্যন্ত গঙ্গার হচ্ছে কি, নিম্নগতি। তাহলে গঙ্গায় এইরকম তিনটা গতি আমরা স্পষ্ট ভাবে দেখতে পারি, তার জন্য গঙ্গাকে আমরা কি বলি, আদর্শ নদী, ঠিক আছে? হলো? তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আমরা বাকিগুলোকে পড়বো। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে প্রিপারেশনে কোনো ফাঁক থাকলে চলবে না, তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। কিন্তু কি এই স্টাডি ফ্লো? পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া। তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা, পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমায় সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, যেখানে আদর্শ স্টাডি ফ্লো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও, অফলাইন ক্লাস, যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন। রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন, ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর। আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা। এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, কর্ণধার জাকির হোসেনের সাথে। মোবাইল নাম্বার 8116252788।